অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের। বন্ধ করতে হবে অপপ্রচার, উচ্চ পর্যায়ের বৈঠক। ভারত সীমান্ত অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ ঘোষণা। আগ্রাসনের প্রতিবাদে বুধবার যাবে আখাউড়া। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক কাণ্ডে শ্রমিক লীগ নেতার মামলা বাণিজ্য। আড়ালের রেন্টে কার কাউন্টার দখল। ঘনকুয়াশায় বন্ধ পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট। পদ্মার দুপারে আটকে আছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। স্থবির আরিচা কাজিরহাট। সিরিয়া জুড়ে ইসরায়েলের নজিরবিহীন হামলা। দখল করে নেওয়া হচ্ছে একের পর এক এলাকা। আরব বিশ্বের তীব্র প্রতিবাদ। এবং শিরোপা জিতে দেশে ফিরল টাইগার যুবারা। দেশবাসীকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক আজিজুল। জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি। আসলে দেখেন, দেশের জন্য খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্য আর কি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। ভারতকে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে অসন্তোষ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নরেন্দ্র মোদী সরকারকে সুস্পষ্ট বার্তা দেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আর দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আশাবাদ জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জান্নাতুল মোহনার প্রতিবেদন। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মাঝেই সংক্ষিপ্ত সফরে ঢাকায় দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। পরে ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে বসে বাংলাদেশ ভারত প্রতিনিধি দল। বেলা 3:45টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি। বৈঠক শেষে জানান, দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে জনগণ কেন্দ্রিক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত। And we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. যদিও সাম্প্রতিক ইস্যু সংখ্যালঘুদের নিরাপত্তা ও কূটনীতিক মিশনে হামলা নিয়ে উদ্বেগ জানান মিশ্রি। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই বলে ভারতকে সাফ জানিয়ে দেন পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখতে বিদেশি সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান তিনি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে বার্তা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেনও তিনি। প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকালে শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে her presence does not have any bearing on our
রিলেশনস এবং তারা এই বাস্তবতা সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। এছাড়া সীমান্ত হত্যা বন্ধ ও বন্যা ব্যবস্থাপনায় ভারতের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র সচিব। এই বৈঠকের পর ভারত বাংলাদেশ সম্পর্কের ঘাটতি নিরসনের পাশাপাশি নতুন দ্বার উন্মোচন হবে বলে আশা করছেন এই দুই কূটনীতিক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে যৌথ লং মার্চের ঘোষণা দিয়েছেন বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সোমবার সকালে রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা জানান, বুধবার নয়াপল্টন থেকে শুরু হবে এই লং মার্চ। অন্য অনুষ্ঠানে যোগ দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকার নয়, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতেই রাজনৈতিক দলগুলো ঐক্য করেছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির হস্তক্ষেপ বন্ধে রোববার বিএনপির ৩ অঙ্গ সংগঠন পদযাত্রা করে স্মারকলিপি প্রদান করতে যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারে। তবে রামপুরা পর্যন্ত যাওয়ার পরেই আটকে দেয় পুলিশ। পরে সংগঠনগুলোর একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয় ভারতীয় হাই কমিশনে। তারই ধারাবাহিকতায় আবারও ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দেয় বিএনপির ৩টি অঙ্গ সংগঠন। সোমবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অঙ্গ সংগঠনের নেতারা বলেন, বুধবার নয়াপল্টন থেকে সকাল ৮টায় শুরু হবে এই লং মার্চ। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। এদিকে প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারের আহ্বানে নয়, রাজনৈতিক দলগুলো ঐক্য করেছে দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে। যে কাজটা করছে সেটা তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারছে মাত্র। কারণ বাংলাদেশের মানুষের চেতনা, মনোভাব তারা যদি অ্যাসার্ট না করে, রিয়ালাইজ না করে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্কটা হবে মুখামুখি, অথবা ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে, তাই না? তো সেই জন্যই আজকে দেখেন এই যে নির্বাচন আমরা বলতে চাই, এত কিছু হচ্ছে, সবকিছু সরকার সামলাচ্ছে, প্রশাসন চালাচ্ছে, রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে এই ঐক্যকে ধরে রাখার জন্য তারা ধৈর্য ধারণ করছে। এটার অর্থ যদি বলা হয় যে ইট ইজ দ্য ক্রেডিট অফ ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাহলে আমি বলবো বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে বাস করতেছে। এ সময় উভয় দেশের স্বার্থে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এবার বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক কাণ্ডকে পুঁজি করে মিথ্যা মামলা বাণিজ্যে মেতে উঠেছে শ্রমিক লীগ নেতা। গেল ১৫ বছর পর মুখোশ পাল্টে দেলোয়ার হোসেন ওরফে গরু চোর দিলু এখন বিএনপি নেতা। বালু ট্রাক কাণ্ডে মিথ্যা মামলায় বিমানবন্দর রেন্টে কার কাউন্টার শ্রমিকদের ফাঁসিয়ে দখল করতে চান কাউন্টার। অনুসন্ধানে উঠে আসে দেলুর জালিয়াতির কাণ্ড। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ইশাদ সোহেলের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। দেলোয়ার হোসেন ওরফে গরুচোর দেলু ২০২৪ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা উত্তরের কার্যকারী সদস্য। তার আগে ২০১০ সালে ছিলেন বিমানবন্দর থানা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক। আপাদমস্তক স্বৈরাচার আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু ২০২০ সালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় গরু চুরির দায়ে ধরা পড়েন। এরপর থেকে দেলোয়ার হোসেন গরুচোর দেলু হিসেবে পরিচিত। গাড়ি লয়ে যায়, গাড়িতে মনে করেন বড় বড় গরু সাথে একবার জড়িত এমন একটা পাইছিলাম আমরা। পরে পুলিশ টুলিশের নিচে কদিন জেল টেল খাই দিয়েছে, বাড়িছে, এদের তো অনেক জায়জামাল হয়েছে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা পালালে গরুচোর দেলু চোখে ধুলা দিয়ে
বনে যান বিএনপি নেতা। শ্রমিক লীগ নেতা দেলোয়ার দেলু খোদ বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে রাখা বালুর ট্রাক কাণ্ড নিয়ে মামলা করে বসেন। সেই মামলার বাদী দেলু নিজের শ্রমিক লীগ নেতার পরিচয় গোপন করে বিমানবন্দর রেন্টেকার শ্রমিক নূর ইসলামকে ফাঁসাতে শ্রমিক লীগ বানিয়ে ১ নম্বর আসামি করেন। তবে শ্রমিক লীগ বিমানবন্দর থানা কমিটিতে গত ১৫ বছরেও মেলেনি তার অস্তিত্ব। ২ নম্বর আসামি করা হয়েছে বিমানবন্দর থানার সাবেক অফিসার ইনচার্জ এবিএম ফরমান আলীকে। বালুর ট্রাক রাখার ঘটনা ২০১৩ সালে হলেও ফরমান আলী বিমানবন্দর থানায় যোগদান করেন ২০১৬ সালে। আসামিদের সাথে কথা বলতে গেলে পাওয়া যায় মামলায় ফাঁসিয়ে দেলুর মামলা বাণিজ্য ও দখল চেষ্টার প্রমাণ। আসামি থেকে বাদ দিতে কারো কাছে টাকা, আবার কারো কাছে বিমানবন্দরের কাউন্টার দাবি করছে সে। আমাকে হুমকি দুমকি দিতে আছে। পরবর্তীতে শুনলাম যে ৩৪ জনের একটা লিস্ট করে মামলা দিতেছে। তো তখন আমি তাকে ফোন দিলাম যে দেলোয়ার, আমি তোমার কি ক্ষতি করলাম যে তুমি আমার নামে মামলা দিবা? বললো যে আপনি তো কথা শোনেন না, আপনার কাছে কাউন্টার এসেছে। আমি কাউন্টার তোমাকে তো বুঝাই দিলাম, বারবার বুঝাইলাম যে কাউন্টার আমার একা পক্ষে সম্ভব না। এই লিস্ট করছি, আপনাদের নামে একটা মামলা হবে। কিসের মামলা জানি না, যদি আপনারা টাকা দেন তাহলে নাম কেটে দেবো, নাম থাকবে না। তেমনিভাবে 200 লোকের একটা লিস্ট ছিল, 200 লোকের লিস্টের মধ্যে সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মনে করেন সবার নাম কেটে দিছে, কিন্তু 34 জনের লোক লাস্ট হয়ে গেছে। মোবাইল ফোনে একাধিকবার হুমকি সহ মোটা অঙ্কের টাকাও চাইছে দেলু। এই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি খেলতেছি নাকি? না, ঠিক আছে। আর এই দেশের প্রধানমন্ত্রীর মামলার পাতি আমি মনে করছি, যেটা আমি পরশুদিন পুলিশ কমিশনারের সাথে দেখা করছি, কথা বুঝছেন? আমি আল্লাহ কাছে মঙ্গলবার ডক্টর ইউনূস স্যারের সাথেও দেখা করব। আমি অনেক জায়গায় ইচ্ছা করলে দিন মাপ থেকে টাকা নিয়ে কিন্তু আরেকজন টাকা খেয়ে লাইছি, কথা বুঝছেন আপনি? কিন্তু এই মামলার বাদে আমি যদি বলি মাহবুব ভাই নাই, তাহলে কিন্তু নাই ভাই, ব্যাপারটা বুঝছেন আপনি? বুঝছি, ব্যাপারটা বুঝছি। এবার রাতারাতি বিএনপি নেতা বনে যাওয়া আওয়ামী লীগ নেতা দেলুর মুখোমুখি হতে চাই আমরা। তার দেয়া ঠিকানার অস্তিত্ব মেলেনি খিলক্ষেত জুড়ে। আমার মনে হচ্ছে নিকুঞ্জ তো খাপাড়া লাগে, নিকুঞ্জ খাপাড়া আছে, নিকুঞ্জ খাপাড়া না, ওটা টানপাড়া। মুঠোফোনে যোগাযোগ করলে বিমানবন্দর থানার সামনে দেখা করার কথা বলে দেলোয়ার। আপনার সাথে কথা বলে তো আপনাকে ডিটেইলস সব বলবো, সমস্যা নাই। না আপনি থানায় যান, আমি থানায় আপনার সাথে দেখা করব। তবে বিমানবন্দর থানার সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর দেলু জানায় দেখা করবে না সে। ওই মামলাটার বিষয়ে আপনার সাথে কথা বলবো। না, আপনার সাথে আমার কোনো কথা নাই ভাই। আপনার সাথে তো দাদা আমার কোনো কথা নেই দাদা। আপনি আমার কত রেকর্ডিং করতেছেন সেটা আমি জানি। আপনাকে তো দেখলাম আপনি শ্রমিক লীগের সাথে জড়িত ছিলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, মামলা যেভাবেই হোক সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিতে আদালতকে সহযোগিতা করবেন তারা। প্রত্যেকটা মামলায় আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং মামলা তদন্তের সময় আমরা এটা খুব গভীরভাবে পর্যালোচনা করি, আসলে সংশ্লিষ্ট ব্যক্তির ওই ঘটনায় কোনো রকমের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় কিনা। এই প্রমাণ পাওয়া সাপেক্ষে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পিসিপিআর বলছে, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর সহ একাধিক থানায় চুরি, ডাকাতি সহ বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়েছে দেলোয়ার হোসেন ওরফে দেলু। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশার কারণে পাচুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর 5টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফলে ঘাটে আসা যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। সোমবার মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা ও ঘনত্ব বেড়ে গেলে নৌপথগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর 5টার পর থেকে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বর্তমান সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আজ ভোর 5টা থেকে। তো আমরা যেটি জানতে পেরেছি যে এই গতকাল রাত 10টার পর থেকেই কুয়াশা পড়তে থাকে এবং এক সময়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই যে ঘাট দুটি রয়েছেন এই ঘাট দুটির ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো আমরা কথা বলেছি বিআরডব্লিউটিসির যে ম্যানেজার আবু আবদুল্লাহ রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে এই বাঁধ নদীতে ফেরি মার্কিং লাইট এবং মার্কিং যে রয়েছে সেগুলো না দেখা যাওয়ার কারণেই দুর্ঘটনা রোধেই এই ফেরি চলাচল বন্ধ করা হয়। কিন্তু ঘাটে 17টি ফেরি নোঙর করা আছে। তো এই কিছুক্ষণ আগেই 15-20 মিনিট আগেই কিন্তু ফেরি চলাচল শুরু করে দিয়েছে বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো একটা বিষয় বলে রাখি যে এই প্রতি বছরই এই ঘন কুয়াশার কারণেই যে এই দুই নৌ রুটে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যে প্রধান প্রবেশ পথ এই পথের কিন্তু এই ফেরি চলাচল বন্ধ থাকে এবং সেজন্য বিআরডব্লিউটিসি এবং বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ মিলে কিন্তু একটি কোটি টাকা এবং লাইট যে লাইট রয়েছে যে মার্কিং লাইট গুলো রয়েছে সেই লাইটের একটি বাজেট তারা নিয়েছিল এবং সেই প্রকল্প কিন্তু আলোর মুখ দেখেনি এবং সেখানে অনিয়ম দুর্নীতি হয়েছে বলেও কিন্তু সংশ্লিষ্টরা বলেছেন। তো আমরা এ বিষয়ে জানতে তাদের সাথে যোগাযোগ করেছি কিন্তু তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তো সাধারণ যে পরিবহন সংশ্লিষ্টরা তারা যেটি বলছেন যে প্রতি বছরই এই ঘন কুয়াশার কারণে মাঝে মধ্যে বন্ধ থাকে, অনেক সময় 7-8 ঘন্টা পর্যন্ত বন্ধ থাকে, যে কারণে ঘাট এলাকায় তাদেরকে অনেক কষ্ট পোহাতে হয়, ভোগান্তি পোহাতে হয়। এবং তারা যেটি বলছেন যে ঘাট এলাকায় কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, খাবারের হোটেলের ব্যবস্থা নেই এবং যে তাদের যে তীব্র শীতের অনেকটাই কষ্ট হয়, যে কারণে যাতে এই ঘন কুয়াশার কারণেও যেন ফেরি চলাচল বন্ধ না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আমরা কথা বলেছি সেজন্য ঘাট কর্তৃপক্ষের সাথেও যে এর আগে যে ফগ লাইটের যে প্রকল্প নেওয়া হয়েছিল সেই প্রকল্পে তো আলোর মুখ দেখেনি। তো নতুন করে কোনো প্রকল্প নেওয়া হবে কিনা যে এই ঘন কুয়াশার পড়লেও যেন লাইটিং এর মাধ্যমে যে ফেরি চলাচল স্বাভাবিক রাখা যায়, সেজন্য তারা বলছেন যে তারাও চেষ্টা করছেন যে যদি এই কোনো ব্যবস্থা থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সে এই ব্যবস্থা নিরসনের এই ঘন কুয়াশার যে বন্ধ থাকার যে ঘটনাটা এটা নিরসনে তারা চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে আর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট থেকে এই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ আব্দুল আলিম। দর্শক, পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি সহ সকল নৌযান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। নরসিংদীর বাজারে সরবরাহের সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এখনো বোতলজাত তেলের চেয়ে খোলা তেলের দাম বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার মাহমুদ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে নরসিংদীতে তেলের বাজার কয়েক ধাপ এগিয়ে। নরসিংদীর ভেলানগর বাজার থেকে আমি যদি নরসিংদীর তেলের হালচাল জানাই সেক্ষেত্রে বলতে হয় নরসিংদীর ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমি কথা বলে যেমনটা জেনেছি, নরসিংদীর খুচরো ক্রেতারা বলছেন যে তারা তাদের চাহিদা মতো নরসিংদীর বাজারগুলোতে তেল পাচ্ছেন না, পেলেও দেখছেন সংবাদ সকাল। জয়পুরহাটের রাকিবুল ইসলাম রকি
কাজ করতেন নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছুটিতে এসেও ঘরে বসে থাকতে পারেননি তিনি। প্রতিবাদে নেমে পড়েন রাস্তায়। 4 আগস্ট জেলার 0 পয়েন্টে পুলিশের ছোড়া গুলিতে হারান ডান চোখের দৃষ্টিশক্তি। কর্মহারি ও চিকিৎসার অভাবে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে রকির পরিবার। রেজাল করিম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন লুৎফুর কবির। জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার হোটেল শ্রমিক মোখলেসুর ও গৃহিণী রহিমা দম্পতির ছেলে রাকিবুল ইসলাম রকি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন চলাকালে পোশাক কারখানা থেকে ছুটি পেয়ে আসেন বাড়িতে। ছুটিতে এসেও গেল 4 আগস্ট ছাত্র জনতার মিছিলের শব্দ শুনতে পেয়ে ঘরে বসে থাকতে পারেননি রকি। 6 মাসের নববধূকে রেখে প্রতিবাদে সামিল হতে নেমে পড়েন রাজপথে। ওই দিনই শহরের রেলগেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ছোড়া 65টি ছড়ার গুলি রকির চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে এসে বেঁধে এতে সম্পূর্ণ হারিয়ে ফেলেন ডান চোখের দৃষ্টিশক্তি। ক্ষতিগ্রস্ত হয় বাম চোখ সহ শরীরের নানা অঙ্গ। 4 আগস্ট অনেক সময় দিকে আস্থায় হইচই, পরে বাসা থেকে বের দেখি ছাত্র ভাইরা মিছিল করতেছে। ওদের সঙ্গে আমি মিছিলে যোগদান করে জয়পুরহাটে 0 পয়েন্টে এলগেটে যাই। পরে পুলিশ টিয়ার পরে আবার বুলেট আর ছিটাগুলি মারে। সেটাগুলো আমার গায়ে 65টা লাগে, পুরো শরীরে, এমনকি ডান চোখেও লাগে আমার। এদিকে ছেলের চিকিৎসা নিয়ে সময় দিতে গিয়ে বাবাকে হারাতে হয়েছে হোটেলের শ্রমিকের কাজ। দরিদ্র পরিবারটি এখন পার করছে মানবেতর জীবন। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানের যদি সুচিকিৎসাটা করে সরকার। আর আমরা গরিব, আমার স্বামী হলো হোটেলে কাজ করতে, এখন কাজ কাম নাই, ছেলের সাথে দৌড়াদৌড়ি করতে কাজও চলে গেছে। এতদিনেও মেলেনি কোনো সরকারি সহায়তা। রকির উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং আর্থিক সহায়তার আবেদন করেন প্রতিবেশীরা। চোখটা বর্তমান দেখতে পায় না, অনেক সরকার থেকে যদি কোনো অনুদান পাইতো তাহলে খুব উপকার হতো আর কি। তার সুচিকিৎসার জন্য জয়পুরহাট জেলাবাসী এবং আমার প্রতিবেশী হিসাবে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীতভাবে আবেদন করছি। চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ব্যবস্থা করা সহ সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আর সরকারিভাবে যে সহায়তা আসছে, টাইম টু টাইম যে নির্দেশনা আছে, আমরা সেই নির্দেশনা মোতাবেক তাদের জন্য সহায়তা, তাদের খোঁজ খবর রাখা, তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা, এটা করছি। ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক পেতে দেশের জন্য আত্মত্যাগ করেছেন অনেকেই হারিয়েছেন চোখ, হাত পা সহ নানা অঙ্গ। দেশের মানুষের যৌক্তিক আন্দোলনে সামিল হয়ে অঙ্গ হারানো রকিরা চিকিৎসা ও কর্মসংস্থানের অভাবে পরিবার ও সমাজের কাছে বোঝা না হয়ে দাঁড়াক, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল্ড, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।